প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার ব্যবস্থা রয়েছে। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে দুই অতিথির সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম নতুন সরকারের নতুন নতুন সিদ্ধান্ত। যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয়ের পর্ব সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। এরপরে রয়েছেন জিনা আইনের সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনারা দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের দুই অতিথির সঙ্গে আমাদের কথা হবে, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। ধর্মীয় পরিচয় নয়, দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা অগ্রাধিকার পাবে, রাজধানীতে ঢাকেশ্বরী মন্দিরে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 15ই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবার বয়স সীমা তুলে দিয়েছে। ঢাকার বছিলায় সাম্প্রতিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের, ওবায়দুল কাদের সহ আসামি আরও 6 জন। সাবেক প্রধানমন্ত্রীর শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার, সপরিবারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। এবং ছাত্র জনতার আন্দোলনে হত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। পরাজিত সরকার সম্পর্কে সতর্ক থাকতে মির্জা ফখরুলের আহ্বান। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি দিন আসলে হয়ে ওঠেনি, তারপরেও তাদের কাজ যেহেতু শুরু হয়েছে, তাদেরকে নানা ধরনের সিদ্ধান্তের ভেতর দিয়ে যেতে হচ্ছে। এর ভেতরে ছোট সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত, সব ধরনের সিদ্ধান্তই আছে। সরকারের নীতি নির্ধারণী বিষয়গুলো নিশ্চিত করার ব্যাপার আছে, প্রশাসনিক নানা সিদ্ধান্ত নিয়ে আপনাদের এই বিষয়ে পর্যবেক্ষণও আছে। সেই বিষয়গুলোই আজকে একটু কথা হবে এবং শুনবো আপনাদের বিশ্লেষণগুলো। প্রথমেই রহিন হোসেন প্রিন্স, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। এটা তো ঠিক, আপনি ব্যাখ্যা যেটা দিলেন যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকার খুবই স্বাভাবিক, যখন একটা নতুন সরকার আসে সে তো কতগুলো সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি একটু হিসাবটা যদি আমরা এইভাবে রাখি যে অন্য সময়ের সরকার, কারণ একটা নির্বাচনের মাধ্যমে পরিবর্তিত সরকার, সেটাও নতুন সরকার হতে পারতো, তার কাজ এক রকমের। আবার ধরেন দুই নির্বাচনের মাঝে, যেহেতু বাংলাদেশের অভিজ্ঞতা আছে এই জন্য বলি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার ভূমিকা আর এক রকমের। কিন্তু মনে রাখা দরকার এইবারের এই সরকারটা একটা বিশেষ ধরনের সরকার। বিশেষ ধরনের এই সরকার এই কারণে, কারণ দীর্ঘদিন ধরে ওই ব্যাপারে বেশি ব্যাখ্যার দরকার নেই, কারণ আলোচনা আমরা তো প্রতিদিন করছি। ছোট করে যদি বলি যে ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, এটা মনে রাখতে হবে। এবং এই গণ অভ্যুত্থানে এইবার যে পরিমাণ রক্তক্ষয় হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল, এই ধরনের হত্যাযজ্ঞ অতীতে কোনো সংগঠিত হয় নাই, তার মধ্য দিয়ে হয়েছে। তাহলে এটি একটি দিক। কিন্তু এর বাইরে আমি আরেকটা দিক গুরুত্বের সাথে যেটা দেখতে চাই, সেটা কি, যে তরুণ, কিশোর, ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনগণ, পরিবার পরিজন সহ যেভাবে এই আন্দোলনে অংশ নিয়েছে, সেটাও বিরল ছিল। এটা ঠিক, 69-এর আন্দোলন, 90-এর আন্দোলন, সব প্যাটার্ন এক না। 69-এর আন্দোলন আমি খুব বেশি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু আমি ওই কথাটা বসার জন্য, একটা বোঝার জন্য আসছি যে যে পরিমাণ শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল, সরাসরি হয়তো সেটা ছিল না। ঠিক 90-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো পেছনে ছিল, প্রধানত বিভিন্ন শ্রেণী পেশার দাবি ছিল, সেটার মধ্যে যেটা কালমিনেট করেছে। সেইটার পার্থক্য থাকলেও কিন্তু প্রধানত হচ্ছে ব্যাপক গণবিক্ষোভ, গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে এমনভাবে পরাজিত করা হলো, তার মধ্য দিয়ে গঠিত সরকার। তাহলে আমাকে হিসাব রাখতে হবে কি, একেবারে ছোট্ট দুইটা হিসাব। এই যে ব্যাপক গণবিক্ষোভ দমন করতে যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, সে ব্যাপারে আমার করণীয় কী হবে। আর একটা হচ্ছে, আমি ওই যে কথাটা বললাম যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হলো, অন্যদিকে না তাকায় যদি আমি ছোট্ট একটা শব্দ নেই, যে এই আন্দোলনের যে প্রধান শক্তি ওই ছাত্র সমাজ, তাদের একটা বক্তব্য ছিল যে আমরা এক ফ্যাসিবাদকে সরে আর একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করব না।
তাহলে ফ্যাসিবাদ মানে তো খালি একটা ব্যক্তির উপরে নির্ভর করে না, তার কতগুলো কাজকর্মের মধ্য দিয়ে সে প্রতিষ্ঠা হয়। তাহলে আমি সামনে দেখি দুইটা কাজ, একটা এই যে ব্যাপক হত্যাযজ্ঞ, তার একটা পুঙ্খানু বিচারের মধ্যে যেতে হবে। এর সাথে যারা জড়িত, পেছনের নেপথ্যে নায়ক যারা, হুকুমের আসামি যারা, এটা করতে হবে। এটি একটা দিক। আমরা বলেছি আহত নিহতদের প্রকৃত তালিকা তৈরি করতে হবে এবং তাদের সর্বাত্মক সহায়তা পরিবারকে দিতে হবে। এটা একটা দিক। ওই আলোচনা আমি একটু কমই করলাম, না হয় আমি খালি, কারণ এটা না বলে আগানো যায় না। তাহলে পরবর্তীতে যেটা হচ্ছে, যদি আর একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত যাতে না হয়, তাহলে নতুন সরকারের সামনে আমার বিবেচনায় এই চ্যালেঞ্জটাই প্রধান চ্যালেঞ্জ। আমরা গতকাল প্রধান উপদেষ্টার সাথে ওনার আমন্ত্রণেই গিয়েছিলাম, অন্য উপদেষ্টারা ছিলেন। ওনাদের অনেক সিদ্ধান্ত নিয়ে যখন কথা হচ্ছিল, আমরা যে কথাটা ওনাকে বলতে চাইলাম যে আপনাকে আগে খেয়াল রাখা দরকার যে আপনি আপনার যে লক্ষ্য, যেটা নিজে দল নিরপেক্ষভাবে ওই লক্ষ্যটাকেই আপনার অর্জন করার জায়গায় যেতে হবে, এবং এমন কিছু করা যাবে না যে ওই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে যান, এমন কিছু করা যাবে না ওই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আপনি বাধাপ্রাপ্ত হন। তাহলে কি হবে? মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গাটায় করলো, সে কিন্তু আর একটা হতাশার জায়গায় যাবে। আমি সেই কথা আর এখন বলতে চাই না। সুতরাং আমরা চাইব তারা সেই কাজটা করুক, কিন্তু এখন অল্প সময়। আজকেই বোধহয় সর্বশেষ ওনারা যে কয়েকজনকে উপদেষ্টা নিয়োগ করেছিলেন, তার একজন আজকে শপথ নিলেন, সবাই হ্যাঁ। সুতরাং আমরা আশা করব যে ওনারা অগ্রাধিকার এখন ঠিক করবেন, অগ্রাধিকার ঠিক করুক যে কত কাজ। সব কাজ তো ওনারা সব করে যেতে পারবেন না, সেটা আশাও আমরা করি না। এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে ইমিডিয়েট যে কাজগুলো আছে সেই কাজগুলো তাকে করতে হবে। তার মধ্যে একটা দুইটা দরকার হলে আমি পরে আবার বলবো যে এই কাজগুলো করতে হবে। আর একটা হচ্ছে একটা লক্ষ্য থাকবে, এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে আমরা যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন করেছিলাম, সেইখানে কিন্তু পরিষ্কার বলা আছে জনগণই হচ্ছে এই দেশের মালিক, এবং তাদের কাছে ফিরিয়ে দিতে গেলে ভোটটাকেই প্রধান করতে হবে। আমরা খুব সহজে বলি ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার অধিকার, সেইটা প্রতিষ্ঠা করার বড় কাজ তাদের। যার জন্য আমরা বলছি যে আমাদের নির্বাচন ব্যবস্থা একেবারে ফেল করে গেছে। এর আগেও জটিলতা ছিল, কিন্তু বিগত কত 14, 18, 24 এই তো 18 এর মধ্য দিয়ে খুবই খারাপ পর্যায়ে যেহেতু চলে গেছে। সুতরাং নির্বাচন ব্যবস্থা এই কাজগুলোর মধ্য দিয়ে, তার ইমিডিয়েট অনেকগুলো কাজ আছে, সেই কাজ যেমন করতে হবে, সাথে সাথে নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার তার ইমিডিয়েট কতগুলো কাজ যেমন করবে, একই সাথে যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তারা তাদের প্রক্রিয়াটা শুরু করছে। আমি কিন্তু আলোচনা শুরুর কথা বলছি। সেই রকমের যদি একটা পজিটিভটা শো করতে পারি, তাহলে হবে বড় কাজ। শেষ কথা বলি, গতকাল ওনাকে যে কথাটা আমাদের দিক থেকে আমরা বলে এসেছি, যেটা মনে রাখবেন, এটা কিন্তু আমাদের সরকার, আপনারা আমরাও এই আন্দোলনের তো অংশীদার। তা সুতরাং আমরা সবাই মিলে যাতে এই কাজটা করতে পারি, তখন আপনাকে এমন ভূমিকা নিতে হবে যে যখন একটা জাগরণের প্রয়োজন হবে, যখন আমাদের সহযোগিতার প্রয়োজন হবে, আমরা যাতে সহযোগিতামূলক হাতটা এগিয়ে দিতে পারি, তাহলেই আপনি কাজটা যথাযথভাবে করতে পারবেন। কিন্তু এমন কোনো কাজ করতে যাবেন না যেটা আপনি প্রশ্নবিদ্ধ হন, বা অনেক সময় সেইটাকে ধরে আমাদের কথা বলতে হয়। তাহলে কিন্তু আমরা যে সহযোগিতার হাতটা প্রসারিত করে যে দ্রুত এগিয়ে যাব, আর একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা না করে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে আগাবো, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। তা আমি আশা করব খুবই অল্প সময়, এখানে সব কথা বলার সময় আসে নাই, এই অন্তর্বর্তী সেই কাজটাই তারা করবে বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ রোহিত হোসেন প্রিন্স। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে ফিরছি একই বিষয়ে আপনার মতামত শুনব। এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারটা আসার প্রেক্ষাপট, গণ অভ্যুত্থান, বহু রক্তের বিনিময়, এটা এখন সবাই জানেন। প্রিন্স ভাই বললেন, এটা নিয়ে বলার কিছু নাই। তো আমরা কিছু অর্জন করেছি এর মাধ্যমে, একটু মুক্ত মনে কথা বলার পরিবেশ, দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, অতিরঞ্জিত হলেও এটাও একটা আমাদের আত্মপ্রশান্তি যে একটা স্বাধীনতা পেয়েছি, কেউ কেউ স্বাধীন মনে করছে। বাই দ্য ওয়ে, আপনাদেরও ধন্যবাদ জানাই। আমি বৈশাখী টেলিভিশনের টক শোতে এই প্রথম, সম্ভবত আপনারাও একটু স্বাধীনতা পেয়েছেন ডাকার জন্য। ছিল না, আগে ছিল, কিন্তু আমিও তো 2-4 দিন ধরে করি না, আমাকে কখনোই, আজকেই প্রথম। এনিওয়ে, এইখানে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, কারণ হচ্ছে গিয়ে নিপীড়ন, নির্যাতন, বৈষম্য, নানাবিধ সমস্যা পাহাড় সম, যে কারণে প্রত্যাশাটাও অনেক বড়, সমস্যা বড়, প্রত্যাশাও বড়। সেই প্রত্যাশাগুলোকে এবং এরা কি করবেন সেই ক্ষেত্রে যদি 3টা ভাগ করেও সিদ্ধান্ত নেয় যে
ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট অ্যান্ড লং টার্ম। কিছু কিছু সংস্কার আছে একটু সময় লাগে, কিছু কিছু ইমিডিয়েট দাবি এখনই করতে হবে। কিছু কিছু কাজ আছে নির্বাচিত যে জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত যে রাজনৈতিক সরকার তাদের পক্ষে করা সম্ভব হয় না, কারণ তাদেরকে বাংলাদেশের রাজনীতির যেই ধারা, আমরা যতই সংস্কার করি যাই করি, দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষার অনৈতিক স্বার্থপর চিন্তা মাথায় রেখে এদের অনেক সময় করতে হয়। ফলে অনেক সংস্কার, অনেক কাজ তারা করে না বা করতে পারে না। এরকম যারাই যখন ক্ষমতায় আসে সেই হিসেবে ধরেন চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি, টাকা পাচার, ঋণ খেলাপি, দখলদারিত্ব, পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক দলীয়করণ, বিচার বিভাগে ব্যাপক দলীয়করণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় লাঠিয়াল বাহিনী বানিয়ে ফেলা, এই কাজগুলা দলীয় সরকার অতীতে যখন যারা ক্ষমতায় ছিল তারাই কম বেশি, কিন্তু কেউই একেবারে এই অভিযোগ মুক্ত নয়। হয়তো এরা 16 বছরে একেবারে জঘন্য পর্যায়ে নিয়ে গেছে, এমন জঘন্য পর্যায়ে নিয়ে গেছে যে তাদের পতনের পরে তাদের নেত্রীকেও পালিয়ে যেতে হয়, সরকার প্রধানকে 16 বছর ক্ষমতায়, আর একটা পুলিশ বাহিনীকে একেবারে ট্রাফিক সিগন্যাল যে দেওয়ার মতো নির্দোষ পুলিশ যিনি রাস্তায় দাঁড়ান তাকে থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাইকে পালাতে হয় একটা বাহিনীর। কখন পালাতে হয় এই পর্যায়ে নিয়ে গেছে এই সরকার। সুতরাং এইগুলিকে তাদেরকে অ্যাড্রেস করতেই হবে, এইটা প্রায়োরিটি বেসে নিতে হবে। আর ইমিডিয়েটলি যে দগদগে ঘা যে মানে আছে সেটা হচ্ছে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ড। আমাদের যে সন্তানরা, আমাদের যে বয়স হয়েছে অ্যারাউন্ড 50 বা 50+, আমরা যারা মারা গেছে এর মধ্যে বেশিরভাগ কিন্তু আমাদের সন্তানদের বয়সী। আমাদের এই যে সন্তানগুলোকে বিনা বিচারে হত্যা করলো যথেচ্ছ। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি আরেকটা টিভিতেও বলি কি ভয়াবহ বর্ণনা। একজন পুলিশ অফিসার সামওয়ান ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবকে ভিডিও দেখিয়ে বলছে যে স্যার লাশ নামাইতে হয়েছে অনেক, একটাকে গুলি করি, ও যে মরে ওইটা আর যে আহত হয় এরাই কমে, বাকিরা কমে না। চিন্তা ওইটাই, সমস্যা ওইটাই। এই স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমে এই পুলিশটা এভাবে গুলি করে মেরেছে। সুতরাং আমি আশা করেছিলাম এই সরকারকে যে ইমিডিয়েট অ্যাকশনগুলো চোখ কান খোলা রেখে নিতে হবে সেটা হচ্ছে এই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী না হয় পলাতক আছে, এবং এই স্বরাষ্ট্র সচিব তাদেরকে আজকেই এর আওতায় আনা উচিত ছিল। অন্তত তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে যে এই হুকুমটা কে দিয়েছে, কেন দিয়েছে, এবং তোমরা মানুষ মেরেছো কতজন, সেই হিসাবটা আমার দরকার। এই যে আমাদের সন্তানদের এই যে জনতার উপর গুলি চালিয়ে প্রায় 700 রেকর্ডেড ডেথ, মানুষ মনে করে কয়েক হাজার মৃত্যু হয়েছে, লাশ গুম করেছে। ইলিয়াস আলীকে যেরকম মেরে পেট ফুটা করে পাথর দিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছে বলে এখন বর্ণনা বেরোচ্ছে যেটা বর্ণনাযোগ্য নয়, সেই রকম গণকবর বা এইভাবে লাশ গুম করেছে যেটা হেফাজতের সময় করেছিল। অনেক ঘটনা এদের আছে। 10-16 বছরে হাজারের উপরে গুম করেছে। আয়নাঘর থেকে আমরা 2-4 জনকে ফেরত পেয়েছি, বাকিরা কোথায়? এদেরকে আইনের আওতায় এনে এখনই ওই পরিবারকে অন্তত এই সান্ত্বনাটুকু দিতে হবে যে তোমার স্বজন নেই, তার মৃত্যু হয়েছে, তাকে ডেথ সার্টিফিকেট দেন। আইনের আওতায় এদের জিজ্ঞাসা করে ডেথ সার্টিফিকেট দিলেও তার অ্যাকাউন্টের টাকাটা পরিবার ব্যবহার করতে পারে। 20 বছর তো অ্যাকাউন্টের টাকা পর্যন্ত ব্যবহার করতে পারে না, বাবার টাকা আছে অ্যাকাউন্টে ব্যবহার করতে পারে না। কি জঘন্যতম একটা অবিচার একটা সরকার চালু করেছিল। সেই রকম প্রায়োরিটি কমিশন করা, তদন্ত, যেই সমস্যাগুলো অ্যাকিউট সেগুলোকে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া, কিছু প্রায়োরিটি ইন্টারমিডিয়েট যে আস্তে ধীরে এত দিনের মধ্যে করব, কিছু লং টার্ম যেটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেও যারা অতীতের মতো অনাচার তারা আর করতে না পারে, আবারও কাউকে রক্ত দিতে না হয়। আমরা তো পরিবর্তন চেয়েছিলাম, যে পরিবর্তনের জন্য আমাদের সন্তানরা, আমাদের জনতা সবাই যারা রক্ত দিল। আমার মতো একজন পেশাজীবী, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটু টকশোতে এসে কথা বলি, লিখি, এই তো অপরাধ। আমাকেও বিস্ফোরক আইনে জেলে যেতে হয়, শেষ জেল খাটতে হয়। এই অনাচারটা যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতায় আসলে আর না করে সেই জন্য দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে এবং কিছু সংস্কার করে যেতে হবে যেটা পরের সরকার মানতে বাধ্য হয়। শুধু সবসময় ছাত্ররা জনতা চাপে রাখবে, গুলি খাবে, মরবে, তারপর আবার নতুন করে অভ্যুত্থান হবে ব্যবস্থা পুনরুজ্জীবনের জন্য, সেটি তো আমরা আর চাই না। যে পরিবর্তনের জন্য আমার সন্তানরা, আমার দেশের জনগণ রক্ত দিয়েছে সেটি এবার যেন হয়। যেই দলগুলো অতীতে ভুল করেছে তারা যেন এই 16 বছরের অনাচারে, এই পালিয়ে যাওয়া এবং এই যে অবস্থা বিরাজ করছে এ থেকে শিক্ষা নেয় যে কোনো মহিরু হয়েই জনতার কাছে কিছু না, তারা জাগলে
সুতরাং আজকে পরিণত হয়েছে, এখন যদি এই চাঁদাবাজির হাত বদল হয়, এখন যদি এই দখলদারিত্বের হাত বদল হয়, এখন যদি এই যে টাকা পাচার, এই যে ঋণ খেলাপি সব কিছুর শুধু হাত বদল হয়, তাহলে তো আমরা কিছু পেলাম না। এই দেশের পরিবর্তনটা কোথায় হলো? এই পরিবর্তনগুলো যাতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে সেটা করতে বাধ্য হয়, সেই পরিবর্তনটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা হলেও করে যেতে হবে। এটা জনগণের প্রত্যাশা। 1/11-এর সময় এরকম একটা প্রত্যাশা কিন্তু তৈরি হয়েছিল। শুরুর দিকে মানুষ খুশি হয়েছিল যে বড় বড় দুর্নীতিবাজ ধরা পড়ছে, টাকা আসছে, এটা ওটা। কিন্তু পরে যখন দেখলো তারাই দুর্নীতিতে জড়িত হয়ে গেছে এবং তাদের একটা ব্যাড ইন্টেনশন বা ইল ইন্টেনশন ধরা পড়লো, তখন মানুষ মুখ ফিরিয়ে নিল। কিন্তু এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে, যেটা প্রিন্স ভাই বলছিল একটু ভিন্ন ধরনের সরকার, আর্মি ব্যাক সরকার না, সেনাবাহিনীর দ্বারা শাসিত, সেনা শাসকও নয়, আর্মি ব্যাকও নয়, যেটা 1/11-এ হয়েছিল। আবার একেবারে বিচ্ছিন্ন, এরা প্রত্যেকে যে যার জায়গায়, আপনি সবগুলো চেহারা দেখেন, দোষে গুণেই মানুষ কারো কারো একটু দোষ থাকতে পারে, কিন্তু প্রত্যেকেই কিন্তু যোগ্যতায়, অভিজ্ঞতায়, সততায় আমার কাছে খুব ভালো লাগছে। যদি তারা এটা ধরে রেখে জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে যেই পরিবর্তনের জন্য রক্ত দিতে হলো, সেই পরিবর্তনের পথে হাঁটার মতো পথ তারা দেখান, তাহলে মানুষের দোয়া পাবেন, সমর্থন পাবেন এবং সারা জীবন স্মরণ করবে মানুষ তাদের। আমরা ওই পথটা দেখতে চাই এবং সেই পথ দেখাতে হলে, এবার যে গণহত্যা হলো, পৃথিবীর কোন দেশে এমন, যদি আইনের শাসন থাকে, এমন গণহত্যা করে গণহত্যার নায়ক পালিয়ে যেতে পারে? প্রথম ভুলটা হয়ে গেছে, তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। এখন আমাকে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করতে হবে, অমুক দেশ এই দেশ থেকে তাকে ফেরত চাইতে হবে বিচারের আওতায় আনার জন্য। কেন? আমরা তো, আমাদের হাতেই তো সে ছিল। যেভাবেই হোক, যে ভুল হয়ে গেছে, এখনও তাকে এবং তার দলের যারা জড়িত, তার প্রশাসনের যাদেরকে লাঠিয়াল বানিয়ে এটা করিয়েছেন, প্রত্যেকের আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতের বাহিনীগুলা যারা সদস্য হবেন বা পরবর্তী সরকারে তারা যাতে দৃষ্টান্ত দেখতে পান যে দুদিন আগে আর পরে আমরাও এরকম বিচারের মুখোমুখি হতে পারি। সুতরাং আরেকজনের সন্তানকে গুম করব, ক্রস ফায়ারে দিব বিনা বিচারে, আরেকজনকে যা খুশিতেই ব্যবহার করব, গায়েবী মামলা দিব, মিথ্যা মামলা দিব, যখন তখন চোখ বেঁধে বিনা বিচারে তুলে নিয়ে আসবো, এইটা যেন তারা করার সাহস না পায়, সে গণহত্যার অভিযোগে। এবং যদি আইন সাপোর্ট করে, নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে কেন? সেই দল গণহত্যার সঙ্গে যুক্ত ছিল। বাংলাদেশে যদি শেখ হাসিনা যদি গণহত্যার দায়ে তার শাস্তি নিশ্চিত করা যায়, ওবায়দুল কাদের বা তার অন্য মন্ত্রীরা তারা যদি এর সঙ্গে যুক্ত থাকে, তার বাহিনী যদি এটা হয়, বাহিনীর বিষয় আলাদা, তাহলে ওই দলটাও এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত হতে বাধ্য এবং তাদেরকেও আইনের আওতায় এনে এই দল রিফ্রেশ একটা নিউ স্টার্টিং দিয়ে চলতে পারে, নতুন নাম নিয়ে আরও ভালো করবে। সুতরাং যদি আইনের শাসন এবং বিচার হয়, এগুলি এটা আনতেই হবে, যাতে দৃষ্টান্ত হয় ভবিষ্যতে XYZ কোনো দল এই রকম নিষিদ্ধের মুখে পড়ার মতো কোনো কাজ আর না করে। এটা জনদাবি। অনেকগুলো কাজ এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের কাছ থেকে যতটুকু শুনলাম, তো এই এতগুলো কাজ আসলে কতটুকু সময়ের ভিতরে হওয়া সম্ভব, সেটাও একটা প্রশ্ন থাকে যে আসলে এতগুলো কাজ ওনারা কতটুকু সময়ের ভিতরে করতে পারবেন। তো আমরা একটু এই জায়গাটা থেকে আলোচনা শুরু করতে চাই। যাচ্ছি রহিম হোসেন প্রিন্স আপনার কাছে, কিছু শুনে একটু বিরতিতে যাব। হ্যাঁ, শুরু করুন। আচ্ছা, তাহলে ছোট করে খালি বলি যে ঠিকই কাজ তো অনেক, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই। কারণ যে আমি এই শুনতে শুনতে ভাবছিলাম যে আপনি যেমন আগের পার্টে আর একটা কথা একটু বলে নেই, আমি কতগুলো পজিটিভ দিক বলেছি যে কীভাবে জনজোয়ার, এবং সেই জায়গায় একটা বড় জিনিস সবাইকে মনে রাখতে হবে, আমাদের কিশোররা তারা কিন্তু ভয়কে জয় করে গিয়েছে, এবং ভয়কে জয় করে, যেটা আমরা ওরালি বলছিলাম, সর্বশেষ যেটা উনি যে কথাটা মনে করিয়ে দিলেন, সাম ইকবাল যেটা দেখলাম যে দেখালো, সে বলছে যে স্যার সরাসরি গুলি করছি, কিন্তু গুলি যাকে করি সে মারা যায়, অন্য কেউ সরে যায় না, ভয়াবহ অবস্থা। তার মানে এই তরুণরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল। তাহলে আমাকে এইটা মনে রাখতে হবে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম ভয়কে জয় করে এই স্বৈরশাসনকে পরাজিত করছে। তাহলে আপনি যদি ভেরি সিম্পল, অন্য সব কাজ বাদ দেন, আমি পজিটিভ কাজের আগে যদি চলে আসি, যে এই যে একটা সরকার, হ্যাঁ 2008 সালে তারা নির্বাচিত হয়ে আসছিল, তাহলে যেভাবে স্বৈরাচার হয়ে উঠলো, ফ্যাসিস্ট হয়ে উঠলো, কি কারণে, তাহলে সেই জায়গাগুলো যদি আপনি আগে তালিকা করেন, আমার ধরনের তালিকা করতে করতেই তো সময় চলে যাবে। তা তালিকা করে ছোট জিনিস আপনি এবার অগ্রাধিকার ঠিক করেন যে জরুরি যেটা, এবং এটা ঠিকই যে কতকগুলো কাজ, যেটা সংস্কার শব্দটা পপুলার বলে আমি ওইটাকে ইউজ করছি,
করতে হবে, আর কিছু কাজ মনে করতে হবে যে আমরা ট্রেনটা সেট করে দেবো। ধরুন আমাদের উদাহরণ দিই যে আমাদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো নষ্ট হয়ে গেছে, তা আপনি সেটা কি আমি চুপচাপ থাকবো যে একটা নির্বাচিত সরকার আসবে তারপরে সে করুক? কারণ আবার এই অনির্বাচিত সরকার তো আমরা বছরের পর বছর সময় দিতে পারবো না যে তুমি এটা করে যাও। তাহলে তাকে করতে হবে, শুরুটা করতে হবে, শুরু করে ট্রেনটা সেট করে দিতে হবে যে এরপরে যেই আসুক ক্ষমতায় সে যাতে এর থেকে পিছপা না হতে পারে, এবং কতকগুলো আইন নিয়মকানুন এমনভাবে করতে হবে যাতে করে কেউ ইচ্ছা করলেও পিছিয়ে না আসতে পারে। আপনাকে আমি বলছি যে এই কাজগুলো করতে হবে, এবং সেইটাও করার ক্ষেত্রে আমি একটা বড় অপরচুনিটি দেখি, যেটা আমি ওইখানে শুরুতেই বলেছি। ওই যে বললাম আমরা তো আছি, জাগ্রত জনতা আছে, ওনারা যদি যে অন্ততপক্ষে প্রশ্নবিদ্ধ হন এমন কোনো কাজ না করে, যে কথাটা গতকালই বলে এসেছি। কারণ প্রথম আমাদের প্রধান উপদেষ্টা সহ দেখা হলো, একেবারেই সরাসরি আমি কথা বলেছি যে এটা আপনাদের বিজ্ঞতা আছে, বুদ্ধি বিবেচনা আছে, যেটা ভালো মনে করেন করবেন, কিন্তু আমরা শুধু এই কথাটা বলে যাচ্ছি যাতে কোনোভাবে না হয়। শুরুতে সেনাপ্রধান যেভাবে দলগুলো ডেকে যে কথা বললেন, একটা কোশ্চেন চলে আসছিল, এই জায়গাগুলো যাতে মোটেই না হয়। মানে আমি যে এই কথাগুলো আসলে ক্ষতি করবে কাকে? আমার যে লক্ষ্যটা অর্জন করতে চাই, কারণ আমাকে লক্ষ্য অর্জন করতেই হবে। কারণ এত রক্তদানের পরে লক্ষ্য অর্জন হবে না, আমরা বারবার আলোচনা করব, টকশোতে এসে যে পাল্টাপাল্টি কথা বলবো, আমার বোধহয় এই দিনকে বাদ দিতে হবে। আমরা কিভাবে আরও সামনে আগাতে পারি সেই কাজ করতে হবে। তার জন্য একটা বড় ট্রেন কিন্তু সেট হয়ে আছে, যে আলোচনা হয়তো আজকে আমরা হয়তো করব না, কিন্তু করতে হবে। সেটা কি? যে ছাত্র সমাজ এবার তারা নাম দিয়েছে কি, 18তে যখন শুরু করেছিল কোটা সংস্কার আন্দোলন, তারপরে আমার কিশোররা করলো হচ্ছে নিরাপদ সড়ক, করতে যেয়ে তারা বললো রাষ্ট্র সংস্কার, মনে আছে? এইবার কিন্তু এরাই যেভাবেই হোক এইটা বললো বৈষম্য বিরোধী আন্দোলন। তো এইটাই তো বাংলাদেশের মানুষের চাওয়া, এই কাজটাই তো প্রধান কাজ। তাহলে এই কাজ কিন্তু একটা বড় ত্যাগের কাজ। আমি মনে করি সব আলোচনা কালমিনেট যদি ওইখানে করতে পারি এবং ওই ট্রেনটা সেট করতে পারি, এবং কোনোভাবে যদি যেই ক্ষমতায় আসুক সে থেকে পিছপা হতে পারবে না, আমরা যদি ওই রকম একটা জায়গায় করতে পারি, তাহলে অগ্রগতির সমস্যাটা ঘটবে না। হ্যাঁ, সময় লাগবে, ন্যাচারাল। আপনি এরপরে যখন ভোট হবে, ভোটে যারা আসবে তারাই সব করে ফেলবে তা না, কারণ এইখানে দেশ মানুষ তার উইনওভার করার ব্যাপার আছে, আন্তর্জাতিক বিষয় আছে, সেগুলো পরের ব্যাপার। সুতরাং এই ধারাতে অগ্রসর হবে, সেটাই আমরা কিন্তু প্রত্যাশা করি। এবং সেই সম্ভাবনা, হ্যাঁ ঠিকই, যে এখনও পর্যন্ত আমরা দেখছি এই তরুণ সমাজ, এটা একটু মনে রাখা দরকার। আমরা এই কথাটা অত না বললেও শুধু বলতে চাই, এটা মনে রাখা দরকার, তরুণরা তাদের মধ্যে আবেগ অন্য কিছু থাকতে পারে, এবং তারা এবার দায়িত্ব নিয়েছে। অতীতে এ ধরনের কোনো উদাহরণ নাই, এবং তারাও নিশ্চয়ই তাদের অভিজ্ঞতায় বুঝবে যে আমি একটা আন্দোলনের সময় যেভাবে বলি, যখন দায়িত্ব নিয়ে একটু সফট হয়ে বিবেচনা করতে হয়, আমাকে সবাইকে উইনওভার করার কাজটা করতে হয়। তারা প্রত্যেকটা ঘটনায় বলবে এটা করো ওটা করো, তারপরে হলো ওই জায়গা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। তাহলে সেটা বেরিয়ে আসার পথ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে তার ভূমিকাটা, যদি ভূমিকাটা এরকমের থাকে এবং পরামর্শমূলক কাজের মধ্য দিয়ে যদি থাকে, এবং বাংলাদেশটাকে মনে করে যদি, এখন তো বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, সুতরাং সেই জায়গায় আমাদের ব্যত্যয় ছিল, সেই ব্যত্যয়গুলো আর থাকবে না। সেই রকম বিবেচনা করে আগাতে পারলে আমার ধারণা যে আগামী দিনে নিশ্চয়ই যে লক্ষ্য নিয়ে এই যে এত মানুষের শহীদের মৃত্যুবরণ করলো, আসলে এটা চিন্তা করলেই মানে আসলে আমরা ঠিক থাকতে পারি না, বাস্তব কথা তাই। সুতরাং সেইটা যেমন করব, আর অবশ্যই এই কথা আমরা বারবার বলেছি, এই যে কারা করেছে, পেছনের যারা কারা, এদের জন্য আমরা বামপন্থীরা দাবি করেছি বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এটা কিন্তু সাধারণ ঘটনা দিয়ে আপনি ধামাচাপা দেবেন, এই কাজগুলো করা চলবে না। কিন্তু ইমিডিয়েট কাজ যেটা হয়তো আলোচনায় এখানে করি নাই, আমি ওইটা দিয়ে এই পার্টি খালি বলছি, এটা মনে রাখতে হবে, যেটা সায়ন্ত মনে করে দিয়েছেন খুবই কারেক্ট। আমরা কিন্তু এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, মানুষ এখনো পর্যন্ত কিছুটা আগাচ্ছে, এই জায়গায় মানুষকে অভয় দিতে হবে, এই একটা কাজ ইমিডিয়েট। আরেকটা কাজ হচ্ছে এই যে চাঁদাবাজি বা যা হচ্ছে এখানে, আমরা গতকাল ওনাকে ইমিডিয়েট বিষয়গুলি এটাই শেষ করে দিই, যে এখানে পরিষ্কার বলেছি, বলতে হবে যে রিপ্লেস এক দুর্নীতিবাজের বদলে আরেকটা দুর্নীতিবাজ কেউ আমরা টলারেট করব না, দখলবাজি চাঁদাবাজি অ্যালাউ করব না। এইটা যদি করতে পারি, আমার ধারণা অনেক আমরা আগে যেতে পারবো। ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনাদের কাছে, এটা সময় হয়ে গেছে বিরতির। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, ফিরছি এবার আপনার কাছে। যে প্রশ্নটি রেখেছিলাম রেনুশন প্রিন্সের কাছে, যে সময় তো আসলে আপনারা যা বললেন তাতে অনেকগুলো কাজ এবং অনেক সময়ের দরকার হয়, তো সেই ক্ষেত্রে
রহিনুল প্রিন্স বলছিলেন একটা হতে পারে যে কিছু শর্ট একদম ইমিডিয়েট করতে হবে, প্রায়োরিটি ধরে এভাবে একটা আপনার কাছ থেকে শুনবো। এটা আমার শুরুর বক্তব্যে বলেছিলাম, হয়তো খেয়াল করেছেন, যে প্রায়োরিটি ডিসাইড করতে হবে যে ইমিডিয়েট কোনটা, ইন্টারমিডিয়েট কোনটা, লং টার্ম কোনটা। ইমিডিয়েট গুলো করে তাদেরকে ডিসাইড করতে হবে যে কোন কাজগুলো করতে হবে, এবং তারা অচিরেই এরকম একটা এইগুলা আইডেন্টিফাই করে তাদের একটা স্কেচ দাঁড় করাইতে হবে যে আমার যে ইয়ার ক্যালেন্ডারের মতো, যে আমি এত দিনের মধ্যে এই কাজগুলো ইমিডিয়েটলি এগুলো করতে পারবো, সুতরাং আমার এই সরকারের ন্যূনতম এতদিন হলে আমরা একটা নিরপেক্ষ একটা অবস্থা তৈরি করতে পারবো, বেসিক সংস্কারগুলো করতে পারবো, যেটা রাজনৈতিক দলের পক্ষে করা দুরূহ হয়, তারপরে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করব। এর একটা টাইম ফ্রেম কিন্তু লাগবে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে উদ্দেশ্য যদি হয় এতদিনের জঞ্জাল সরানো, ওই যে বললেন যে অন্তত ট্রেনটা চালু করে দেওয়া, তো ট্রেনটা চালু করতে হলে রেল লাইনটা তো মেরামত করতে হবে। তো রেল লাইন মেরামত না করে ট্রেন ছেড়ে দিলে তো অ্যাক্সিডেন্ট হবে, তাদেরকে রেল লাইনটা মেরামতের টাইমটা দিতে হবে। সেই ক্ষেত্রে যতদিন জনগণ, যে ছাত্ররা জীবন দিল এবং যারা দেশকে ভালোবেসেই জীবন দিল, তারা যতদিন সন্তুষ্ট থাকে যে এই সরকার যেটা করছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, এবং ভবিষ্যৎ সরকার পরিচালনায় যারা আসবে তাদের জন্য সহায়ক পথ তৈরি করে দিচ্ছেন, এবং সেটায় তারা অতিরিক্ত সময় ক্ষেপণও করছেন না, গাফিলতিও করছেন না, অন্য কোনো মোটিভও তাদের দ্বারা প্রকাশ হচ্ছে না, ফলে তারা কিন্তু স্মুথলি এটা করবেন, দেশের মানুষ তাদের সময় দিবে। সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলেরও তাড়াহুড়া করা উচিত হবে না যে আমাদের তাড়াতাড়ি ক্ষমতায় আসতে হবে। আমাদের প্রায়োরিটি, রাজনৈতিক দলও আসবে কেন, মানে দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য, তো তাদের কাজ তো দেশ সেবা, সমাজ সেবা। সেই কাজটা তারা পারছিলেন না, 53 বছরে পারেন নাই। এখন যদি তাদের জন্যই যদি এরকম মনে হয় একটা টাইম ফ্রেমে দেয়, তবে সেখানে আমাদের তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে তাদের ইন্টেনশন, তাদের মোটিভ, তারা কি অন্য কোনো উদ্দেশ্যে সময় ক্ষেপণ করছে কিনা। এগুলো জনগণ বোঝে, জনগণ বোকা না, রাজনৈতিক দলও বোকা না, দলের নেতাকর্মীরাও বোকা না, জনগণও বোকা না। যতদিন পর্যন্ত তারা সৎ উদ্দেশ্য নিয়ে এই যে সংস্কারগুলি করবে এবং পথ তৈরি করবে, সেটার জন্য টাইম যদি একটু বেশিও লেগে যায় মনে হয়, সেটা সবাই কনসিডার করবে। এখন সেটার টাইম ফ্রেমটা এখনই বলা মুশকিল। নিশ্চয়ই রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য দেশের জনগণের পক্ষে সংগ্রাম করেছে গত 16 বছর, তাদের সবাই তো স্টেক হোল্ডার, সবার সঙ্গে সবার পালস বুঝে আলোচনা করে দেশের মানুষের মনোভাব বুঝে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। সেই অনুসারে উভয় পক্ষের সমঝোতা একটা টাইম ফ্রেম নির্ধারণ হবে, সেটা আমি মনে করি হয়ে যাবে, এটা বড় কোনো সমস্যা নয়। কিছু কিছু ক্ষেত্রে তো কিছু সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বড় ঐক্যমতেরও প্রয়োজন হবে, জাতীয় ঐক্যমতেরও প্রয়োজন হবে। মানে এই সরকারে যারা আছেন তারা যোগ্য, অভিজ্ঞ, সৎ, বেশিরভাগই চেহারা দেখেই আমার ওই রেসপেক্টটা আছে। আমি জানি এদের অনেককে ব্যক্তিগতভাবে আমি চিনি এবং শ্রদ্ধা করি, কিন্তু এটাও তো সত্য এরা জনপ্রতিনিধি না। এবং যদি তাদের কাজে যদি মেজরিটি পলিটিক্যাল পার্টি যারা জনগণের প্রতিনিধিত্ব অতীতে করেছে বা বর্তমানে রাজনৈতিক দল হিসেবে করছে, তাদের সঙ্গে ম্যাচ না করে এবং তারা যদি এদের কাজটাকে ওন না করে, একটা হলো পতিত স্বৈরাচার যারা বিতাড়িত, তারা তো এদের একটা ভিন্ন অবস্থানেই আছে, তারা ডিস্টার্ব করার চেষ্টাটা করে যাচ্ছে, হয়তো আরও নানানভাবে করবে। আর যারা গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য যারা রক্ত দিল, জীবন দিল, গুম খুনের শিকার হলো, বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হলো, আন্দোলন করলো, তারাও যদি এদের সঙ্গে ম্যাচ না করে, তারা যদি ভিন্ন স্রোতে চলে যায়, তখন জনগণের ম্যান্ডেট ছাড়া ওই সরকারের পক্ষে রাষ্ট্র চালাতে হলে তখন শুধুই প্রশাসনের উপরে বা সেনাবাহিনীর উপর নির্ভর করতে হয়, সেটিও সুখকর নয়। সেই জন্য জন আকাঙ্ক্ষাকে অনুধাবন করে এই জনগণের পক্ষের রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার, তাদের সঙ্গে আলোচনা করে একটা সমন্বয় করেই তাদের এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সায়েম শেখাত, আপনার কাছে আবার আসবো। আচ্ছা রহিনুল প্রিন্স, আপনার কাছে প্রধান উপদেষ্টার বক্তব্যে যদি একদম খুব ছোট্ট করে বলা হয় যে সবার জন্য একটা বাংলাদেশ গড়বার কথা উনি বারবার বলছেন, হ্যাঁ, এবং সকলের জন্য নিরাপদ, সকলের জন্য সম্ভাবনাময়, এই জায়গাগুলি উনি বলছেন। এবং সেই ক্ষেত্রে আমাদের এখন যে যাত্রাটা শুরু করা হলো নতুন এই সরকারের, তাতে আপনি তার আভাস কতটা দেখছেন, কিভাবে দেখছেন? না, আমি উনি যে কথাটা আজকে বলেছেন, এবং আমি টেলিভিশনে যেটা দেখলাম, যদি ভুল না করি, উনি ঢাকেশ্বরীতে
ওইখানে দিয়েছিলেন, যে কথা বলেছেন খুবই কারেক্টলি বলেছেন আমার বিবেচনায়, এ তো ঠিক। এবং দেখেন আমি মিলের জায়গাটা বলছি, আমরা কিন্তু সবাই এটা বলছি, এটা আমাদের এই ঐক্যমত্যে কারোর ঘাটতি নেই, অন্ততপক্ষে ওরালি কে কী করেছি না করেছি সে আলোচনায় যাচ্ছি না। যে আমরা মুক্তিযুদ্ধের পরে যে 3টা কাজের মধ্যে একটা ছিল তো মানুষের মানবিক মর্যাদা দেওয়ার কথা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। উনি তো ওই মর্যাদার কথাই বলেছেন এবং বলছেন কেন আমাকে অন্য কিছু বোধহয় ভালো একটা শব্দ দেখলাম, খোপের মধ্যে আবদ্ধ থাকতে হবে প্রধান উপদেষ্টার ভাষায়, খারাপ লাগে না এই শব্দটা। তাহলে সেইটা করতে গেলে যেটা করতে হবে এটা তো কারেক্ট, যেটা ওই যে বললাম বৈষম্য মুক্ত করার কথাটা, এইটা যেমন কালকে আমি অল্প সময় ছিল তো বলছিলাম ওনাকে যে আপনি তো বহুদিন প্রথম বলেছেন পথের বাধাটা সরিয়ে দেওয়ার কথা। পথের বাধাটা সরিয়ে দিতে গেলে তো যে একটা বিরাট কর্মযজ্ঞ করতে হবে, তো সেই পুরো কর্মযজ্ঞ না পালে জিনিসটা যাতে ঠিক মতো থাকে, তাহলে কথাটা ঠিকই আছে, ওই কথায় আমি দেখছি না। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে জিনিসটা যদি আমরা একটা ওরালি কথার মধ্যে দিয়ে কালকেই সহজ ভাবি, এটা এত সহজ আমি মনে করছি না। যার জন্যে উনি যে কথাগুলো বললেন সেটা একটু বড় বিবেচনার জায়গা রাখে। সেটা হচ্ছে কি যে টিমটা আমরা যতটুকু দেখলাম ঠিক আছে, আমরা কাজের মধ্য দিয়ে বুঝবে, আমরা হয়তো একজনকে একভাবে চিনতাম, কারণ সবাই তো আমাদের পরিচিত, অপরিচিত 1-2 জন ছাড়া ওই রকম অপরিচিত কেউ নাই। তা আমরা হয়তো একটা সেক্টরে তাদেরকে চিনতাম, কিন্তু এইটা জনাকাঙ্ক্ষাকে ধারণ করে এই আমলা এবং অন্যদেরকে নিয়ে চলার অভিজ্ঞতা তো নাই। কিন্তু তাদের একটা বড় শক্তি কিন্তু এই যে বাইরের ফোর্স, এটা মনে রাখতে হবে। তাহলে সেই জন আকাঙ্ক্ষা পূরণের সেই কাজগুলো কিন্তু আছে। আমরা যার জন্যে যখন যে প্রধান উপদেষ্টার কথা বলছেন, আমাদেরকে প্রথম দিন যখন টেলিভিশন পত্রিকা জিজ্ঞেস করলে আমি পরিষ্কার বলেছিলাম যে দেখেন এইখানে কিন্তু একজন ব্যক্তির বিষয় না, এটা টিম ওয়ার্কের বিষয়। কারণ উনি একা ইচ্ছা করলেও পারবেন না, কারণ কিন্তু টিম নিয়ে চলতে হবে, এটা মনে রাখতে হবে, টিম ওয়ার্ক করে উনি আগাবেন। তা ওনার যে চিন্তা পজিটিভ, আমি তাতে সব কিছু হয়ে যাবে সেটা মনে করছি না, কারণ এক একজনের ধরেন আইডিওলজি এক এক রকমের থাকে, কারণ আইডিওলজি তো ডিফারেন্স আছে, ওনার এক রকমের আছে, আমার এক রকম আছে, ওনার একটা ব্যক্তি চিন্তা আছে, এবং এইটা কিন্তু একটা বড় ভিত্তি হচ্ছে কোন ইকোনমিতে চলবে তার উপরে দাঁড়ায় নির্ভর করবে। কিন্তু ওই বিতর্ক তো এখন আমরা যাব না, আমরা যাব যে এই ব্যবস্থার মধ্য থেকে কতটুকু ভালোভাবে অগ্রসর হতে পারে। তো যতটুকু উনি ছুটে গেছেন ওনার বয়স টয়স বিবেচনা করে যতটুকু উনি করছেন, আমরা প্রত্যাশা করব যে এই পুরো টিমকে নিয়েই তিনি সেই কাজটা করবেন, এবং টিমকে প্রয়োজন অনুযায়ী যে সহযোগিতার মনোভাব, যাতে আমরা গণতান্ত্রিক দলগুলো, বিশেষ করে গণতান্ত্রিক দলগুলো বলার মধ্যে দিয়ে এটা কিন্তু ডিফ্যাক্টো এটা হয়ে যায় যে এই আন্দোলনের সমর্থনকারী দলগুলো, এটা কিন্তু পরিষ্কার কথা। এখানে অনেক সময় অন্য একটা আলোচনা কিন্তু অপ্রয়োজনীয়, যারা পতিত জায়গায় চলে গেছে আলোচনাই তো অবান্তর। দেখলাম কালকে আমাকে জিজ্ঞেস, ওই আলোচনাই তো এখন অবান্তর, মানে এখন তো অবান্তর আলোচনা কারো যাব যে গণতান্ত্রিক শক্তিগুলো, দল, ব্যক্তি, সংগঠন যারা ছিল তাদেরকে নিয়ে এই কাজগুলো করতে হবে। নাহলে কিন্তু মনে রাখবেন সবসময় এইটা বাঙালির একটা সহজ কথা বলে যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খায়। তা আমি এই দুইটা হুঁশিয়ার করব, এইটা যাতে কেউ না করতে পারে সেটা খেয়াল রাখতে হবে। আর একটা খেয়াল রাখতে হবে, আমরা যাতে প্রকৃত এজেন্ডাটার মধ্যে ঢুকতে পারি, একটা কাউন্টার এজেন্ডা এনে এইটাকে যেন বাইপাসিং জায়গাটা যাতে না যায়, এইটা একটা জরুরি কাজ বলে আমি মনে করি। সেইটা উনি এইটার প্রধান হিসাবে, এই উপদেষ্টা পরিষদের প্রধান হিসাবে বিশেষ নজর রাখবে, এটাই আমার ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, তারপর আবার আসবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো আরও একটা বিরতির। ফিরব অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, এবার আপনার কাছে ফিরছি। আমরা নতুন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের পর্যবেক্ষণ, এগুলো সব বলছিলেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। যদি প্রত্যাশার জায়গাগুলোতে আপনাদের আর কিছু বলার থাকে সেগুলো শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। দুইটা জিনিসকে প্রায়োরিটি দেওয়ার আরও আছে, যেটা আগে ওইরকম আলোচনা নেই। একটা হলো দ্রব্যমূল্য নিয়ে মানুষ সাংঘাতিক কষ্টে আছে, অনেক দিন ধরে রাগ ক্ষোভ আছে। চাঁদাবাজি কমে যাওয়ায় এই পরিবর্তনের পরে, স্বৈরাচারের পতনের পরে সেটা অনেকখানি কমে আসছে। এইটাকে একেবারে যৌক্তিক মানুষের নাগালের মধ্যে কি করে আনা যায়, পরিবহনের খরচ, চাঁদাবাজি, এই হাত বদলে বেশি মুনাফা করা, সিন্ডিকেট ভাঙা, এই দিকে নজর দিতেই হবে। মানুষের ব্যাপক সংখ্যক, সারা দেশবাসীর কষ্ট কমানোর এইটা একটা বিষয়।
আর একটা হচ্ছে ব্যাংকিং খাতে যে অরাজকতা চলছে, মানুষ প্রয়োজনীয় টাকা পাচ্ছে না, এটা কি করে দ্রুত সমাধান এনে মানুষের ব্যবসা বাণিজ্য সচল করতে হবে। তো দেশ চালাতে হলে ব্যবসা বাণিজ্য লাগবে, টাকার ফ্লো লাগবে। যদি ব্যাংক থেকে টাকা তুলতে না পারে সে ব্যবসা করবে কি দিয়ে, এই দিকে নজর দিতে হবে। আর এই সরকারকে সহযোগিতার জন্য যেরকম রাজনৈতিক দল, ছাত্র জনতা, আন্দোলনকারী, বৈষম্য বিরোধী সংগঠন সবার যেরকম প্রয়োজন আছে সহযোগিতা, যদি তারা ভালো পথে চলে, মিডিয়ার এখানে সাংঘাতিক একটা রোল আছে। মিডিয়াকে যেন কখনো এরকম বলতে না হয় যে আমরা বাধ্য হয়ে এটা করেছি। আওয়ামী লীগ বিএনপির সময় ওই পট পরিবর্তন হলেই তারা বলতো ওই আমলে আমরা বাধ্য হয়েছি এটা করতে। এই সরকার বাধ্য করবে না, এটা আমি বিশ্বাস করি। এখন যেন তারা অন্তত দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, আগে যাই হয়েছে 40 জনের তালিকা দিয়েছে ছাত্ররা, এরা তো জঘন্য, একেবারে শেখ হাসিনার দালালের থেকেও অদম ছিল। এরা তো লাঠিয়াল বাহিনী, ও তাদের যে দলীয় গুন্ডা লাঠিয়াল বাহিনীর থেকেও এরা তথ্য লাঠিয়াল ছিল। সুতরাং এইরকম যেন আর কেউ দানবে পরিণত না হয়। তারা যেন এখন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জন আকাঙ্ক্ষা বুঝে যেন মিডিয়াও সেই ভূমিকা পালন করে এই সরকারকে সহযোগিতা করে, যাতে সত্যিকার অর্থ যে আমরা মানবিক এবং সাম্যের রাষ্ট্রটা চাই, যে জন্য আমাদের ছেলেরা জনতা রক্ত দিল, সেইখানে মিডিয়াকে আমি এই জায়গায় দেখতে চাই। আমি নিজেও মিডিয়ার লোক, দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, কলাম লিখেছি, এখন মিডিয়ায় আপনারা প্রতিদিনই কোথাও না কোথাও কথা বলছি, আপনাদের সঙ্গী আমরা। আমার প্রত্যাশা এটা, আমি কোনো মিডিয়ার কাছে এটা দেখলে আমার খুব মন খারাপ হয়। অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এবং পরে তারা ব্যাখ্যা দেন যে বাধ্য হয়ে গেছে। বড় বড় সম্পাদকরা বলেন যে আমরা এটা ছাপতে বাধ্য হয়েছিলাম। সেই বাধ্য হয়েছেন যে যদি আপনার ওই মেরুদণ্ডটুকু থাকে তাহলে বাধ্য না হয়ে আপনি সরে যান। আপনার তো কি দরকার, টাকা কামাই করেছেন, পজিশন তৈরি হয়েছে, শ্রদ্ধা পেয়েছেন মানুষের, যদি এরকম মনে হয় তাহলে ওই রকম ওই অমর্যাদার পর্যায়ে নিজেকে না বসিয়ে ওইরকম হলে প্রতিবাদ করে সরে যান যে আমি এটা বাধ্য হয়ে এই অন্যায়টা করব না। পরে সে ব্যাখ্যা দিবেন। এখনকার ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের এরা কিন্তু ওইটাও অবজার্ভ করবে, আমি আশা করব, এবং এটা মানবে না যে আপনি বাধ্য হয়ে অন্যায় নির্দেশ পালন করে দেশের একটা গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ সেটাকে আপনি এইভাবে করবেন, যেটা অতীতে আওয়ামী লীগ বিএনপি তাদের সরকারের সময় করেছে বলে অভিযোগ আছে। ভবিষ্যতে তারাও যাতে না করে, এবং এখন যারা, তারা নিশ্চয়ই জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিবে না, এই বিশ্বাস এবং আস্থা আমার আছে। কিন্তু মিডিয়ার প্রতি ওই আস্থাটা যাতে আমাদের আসে, সেই জায়গায় যেটা থাকে। রিলেশন ফ্রেন্ডস আপনার কাছে না, আমি ছোট করে বললে অন্যদিকে একটা জাস্ট বোঝা মনে হচ্ছিল, যেমন 18 তারিখ আমরা এখানে শ্রম দপ্তর আছে আপনারা জানেন, সেইখানে কয়েকটা কারখানার শ্রমিকরা তারা অবস্থান করছিল অনেক দিন ধরে, তারা 4-5 মাস বেতন পায় না। আমরা তাদেরকে চিনি, আমরা কিন্তু তাদেরকে বললাম যে এই দুঃশাসন হটানো ছাড়া তো হবে না, তো চলে আসো মিছিলে। তারা কিন্তু মিছিলে আসছিল, এসে তারা চলে গেছে। সুতরাং এই শ্রমজীবী মানুষ তারা যাতে কষ্ট না পায়, তাদের বেতন ভাতা যাতে ঠিক থাকে, দ্রব্যমূল্যের কথাটা আসলে আমি ব্যাখ্যায় যেতে চাই না, এই জায়গাটা একটু জরুরি ভিত্তিতে, হয়তো অনেক আলোচনার মধ্যে পারছেন, এটা দেখতে হবে। একটা ট্রেন্ড সেট করতেই হবে, দুর্নীতি করে কেউ পার পাবে না, পাচারের টাকা ফেরত আনছি, এই যে ব্যাংকিং সেক্টর যেটা হলো ঋণখেলাপি ফেরত আনছি, এইটা হলেই কিন্তু দেখবেন ভবিষ্যতের জায়গাগুলো কিন্তু পরিষ্কার থাকবে। ইতিমধ্যে আমি দেখলাম আমাদের অর্থ উপদেষ্টা একটা কথা বলেছেন, সবটা দেখতে পারিনি, তিনি বলছেন যে মুদ্রাস্ফীতি জুলাইতে সর্বোচ্চ, উনি বলছেন এটা আমরা হাইড করব না, এটা খুবই ভালো খবর, যে যা বাস্তব সেটা তুলে ধরবো। তাহলে সেইটা তুলে ধরা মানে হচ্ছে কি, এটা কিন্তু নিজের দুর্বলতা প্রকাশ না, যে আমার এইটা হচ্ছে রিয়েলিটি, এই রিয়েলিটির উপর দাঁড়ায় কীভাবে সংকট সমাধান করব, এবং সেটা কিন্তু খুবই সম্ভব। এই যে দ্রব্যমূল্য নিয়ে কথা হলো, আমরা আপনাদের মিডিয়ার কারণে দেখলাম কারণ বাজারে বলছে যে চাঁদাবাজি কমে যাওয়াতে জিনিসপত্রের দাম কমে গেছে, তাহলে সেটা অব্যাহত থাকবে না কেন? এইখানে খালি জিরো টলারেন্স মুখের কথায় হবে না, বাস্তবে ভূমিকা নিক, এবং স্থানীয় পর্যায়ে এইখানে যারা এই যে আমি আগেই বলেছি এই যে গণতান্ত্রিক আন্দোলনকারী শক্তি, তাদেরকে সব জায়গায় সাথে নিতে হবে তা না, দরকার হলে সহায়তা চাক এবং নির্দিষ্ট কাজ করে, তাহলে কিন্তু আমরা জনগণ বুঝবে যে তার নিজের স্বার্থটাও সরকার দেখছে, এবং সরকার যদি এই সহায়তা চায় সেই কাজ করবে। আর যে আলোচনাটা এখানে উঠে এসেছে সেইটাও আমি জোর দিতে চাই। দেখুন, অনেক সময় এই যে আগের সরকার, মানে স্বৈরাচারী সরকারের সময় আমরা বিভিন্ন জায়গায় গেলে সে জানে কোনো কিছু হবে না, কিন্তু রাজনীতির বাইরেও যেহেতু টেলিভিশনে দেখে, আপনাদের কারণে আমি দেখতাম, নিশ্চয় আপনারা একই অভিজ্ঞতা, এসে বলতো যে আপনি দয়া করে কিছু হোক না আমাদের কথাটা তুলে ধরবেন। এটাই ছিল মানুষের প্রত্যাশা। সে মনে করতো তার কথাটা কেউ মানুক না মানুক সামনে আসছে,
তা আমি দেখতে চাই যে এখন এটা সামনে আনার আগের এই যে বাধাটা যেটা দূর হয়ে গেল, আপনাদের তো পদের বাধা দূর হয়ে গেছে, আমি পথের বাধা শব্দটা ইউজ করলাম, তাহলে এই দূর হওয়ার জায়গায় আপনারা দৃঢ়তার সাথে যদি এই কাজটা করতে পারেন তাহলে দেখবেন কোথায় কি অনিয়ম টনিয়ম হচ্ছে না হচ্ছে। সরকার যেমন তার একটা কি বলবো কেন্দ্র করুক, আমরাও আমাদের দলের পক্ষ থেকে বাম জোটের পক্ষ থেকে বলেছি আমরাও কেন্দ্র করছি আমাদের অফিসে, যে সেইখানে দুর্নীতির খতিয়ান কোথায় কি দলীয়করণ বা দখলবাজির খতিয়ান দিক, আমরাও সরাসরি এই সরকারকে সেটা সাপ্লাই দেব, কিন্তু তারা যাতে প্রকৃতপক্ষে দেখে প্রতিহিংসাপরণ না হয়, দেখে এই কাজটা করতে পারে। তার মানে আমাদের এই 18 কোটি মানুষ হলেও আমি যদি আমি সবাইকে 36 কোটি চোখ যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে আমরা যে পথে যাত্রা করছি সেটা করতে পারবো, এবং মানুষকে যদি এর মধ্য দিয়ে তাকে আরও চেতনায় জাগ্রত করতে পারি, যতটুকু সংকট থাকবে ভবিষ্যতে সেইটাকে উইনওভার করে আমরা এগিয়ে যেতে পারবো। এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই আলোচনায় ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার শেষ করছি এখানেই। কাল দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।